ভিতরটা যেন খুব অন্ধকার, কিন্তু সেই অন্ধকারেও সব কিছু স্পষ্ট দেখতে পাচ্ছে সে। দেখতে পাচ্ছে অগণিত অবয়ব, প্রত্যেকটাই ফ্যাকাশে সাদা, দু চোখের গর্তে কালো অন্ধকারের মধ্যে হৃদয়বিহীন করা দৃষ্টি। টিঙ্কুর মনে হলো প্রায় সবাইকে এসে চেনে, কিন্তু এসে কোথায় এসে পৌঁছেছে। সে তো একটা ঘটনার চলচ্চিত্রের মতো ভেসে উঠল তার সামনে। বুকের ভিতরে দলাপাকা কান্না বেরিয়ে আসতে যাচ্ছে, কষ্ট হচ্ছে, যেন বুকটা ফেটে যাচ্ছে। টিঙ্কু সিলিংয়ের দিকে তাকালো। একটা এসে ঝুলছে সিলিংয়ের ফুঁড়ে। একটু দূরে এক ছড়া লাইলনের দড়ি পড়ে রয়েছে। টিঙ্কুর চোখ দড়ির দিকে স্থির। হঠাৎ করে তার বড় অপর মুখটা ভেসে উঠল। হসপিটালে বেডে শুয়ে শরীরের 90 অংশই পড়ে গিয়েছে। ডাক্তার বলল, যা খেতে চায় খাওয়ান, এখন শুধু সময়ের অপেক্ষায়। বড় বোন টিঙ্কুর 1 লিটার ম্যাঙ্গো জুস আনতে বলল, সঙ্গে এক গোছা রজনীগন্ধা। বড় বোনের রজনীগন্ধা খুব ভালোবাসত। ফুল আর জুস দিয়ে উঠে যেতেই বড়দির হাত টেনে ধরছিল। আমার ছেড়ে যাস না ভাই, কাছে এসে বস। আজ টিঙ্কুর পরিষ্কার শুনল বড়দি ডাকছে, আয় না ভাই, ভাই আয় না আমার কাছে। টিঙ্কু দড়ি আনলো। থাক থাক, ইট সাজালো। বড়দির ডাক আরও পরিষ্কার শুনতে পাচ্ছে টিঙ্কু। দড়ির ফাঁসাটা গলায় লাগাতে মার মুখটা যেন ভেসে উঠল। এবার মা নিশ্চিন্তে ঘুমাবে। তার জন্য মার যে অনেক জ্বালা। দিদির কাছ থেকে তার এই অর্ফনাথ ছেলের অর্পকর্ম শুনতে হবে না রোজ রোজ। সুদপাড়া রাস্তায় আর কোনো বাধা থাকবে না। পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে সবচেয়ে উপরের ইটটা ফেলে দিল টিঙ্কু। ওই যে বড়দির 2 হাত বাড়িয়ে ডাকছে। টিঙ্কু দৌড়ে যেতে চাচ্ছে, পারছে না। এবার প্রবল এক ঝাঁকুনি। তারপর সিলিং থেকে টিঙ্কুর দেহটা জ্বলছে। ঘাটটা মোটকে একপাশ হয়ে আছে। জিভ বেরিয়ে বিস্ময়কর অবস্থা জ্বলে পড়েছে। চোখ দুটো ঠিক করে বেরিয়ে এসেছে। উফ! টিঙ্কুর বুকটা স্যাঁত করে উঠল। সে কি তবে মারা গিয়েছে? ঘরের আশেপাশে কেউ কোথাও নেই। অদৃশ্য টিঙ্কু রাস্তায় আসে। অনেক গাড়ি চলে যাচ্ছে। ওই তো মইদুল। হুশ করে বেরিয়ে গেল। ডাকলেও শুনতে পেল না। প্রায় 5 ঘন্টা টিঙ্কুর মরা দেহ একা শীতল হাওয়ার দুলতে থাকলো। লাশ মর্গে গেল। ওরা অমানসিকভাবে এদিকে ওদিকে কাটলো, কিন্তু ঠিকভাবে সেলাই করলো না। পায়ের আঙুলে ঝুলিয়ে দিল একটা নম্বর। অনেক সই সাবত ঝামেলা ঝক্কির পর টিঙ্কুর লাশ মর্গ থেকে ঘরে ফিরল। ওঠানোর মাঝখানে শোয়ানো হলো। ভিড় যেন উপচে পড়েছে। সবাই বুক চাপড়াচ্ছে, কাঁদছে। মা থেকে জ্ঞান হারাচ্ছে। তার এত দাম ছিল এ বাড়িতে, আগে তো বুঝিনি। বুঝলেও হয়তো এই কাণ্ড সে করতো না। একটা হাহাকার টিঙ্কুর বুকটা তোলপাড় করে দিচ্ছে, কিন্তু উপায় নেই। তার যে আর ফেরার রাস্তা নেই। লাশটা শ্মশানে নিয়ে চলল ওরা। কে পোড়াবে? অষ্টডোম ছেলেবেলা যাকে জমের মতো ভয় পেত টিঙ্কু, যার ভয় দেখিয়ে মা ঘুম পাড়াতো টিঙ্কুকে। টিঙ্কুর খুব ইচ্ছে করলো একবার
অষ্টটমের বাড়ি যেতে দেখতে যেরকম বিস্ময় সভা ওর কাজের মধ্যে থাকে, সেরকম ভীত সত্তা নিয়ে কি ও সংসার করে? শরীরটা সকাল থেকেই কেমন যেন ম্যাচ ম্যাচ করছে, যেন কাল রাতে ঘুমটা ভালো হয়নি। আজকাল রাতে চোখ বুঝলেই কী সব স্বপ্ন দেখে, যেন অষ্টম বিচ্ছুরে। আর আশ্চর্য, সেই স্বপ্নগুলো ঠিক ঘটনাক্রমে মিলেও যায় দিন কয়েকের মধ্যেই। প্রথম প্রথম ব্যাপারটাকে ঠিক আমল দেয়নি অষ্টম। এ ভেবেছে ডোমের জীবন শ্মশানী কর্মস্থল, কত মরা ছুতে হয়, ভয় কি করে না? করে তো। ভয় দূর করতেই সুরা সারা গতি নেই। আর ওইসব ছাইভঙ্গ খেয়ে খেয়ে মনের ভয়টা রাতে স্বপ্ন হয়ে ফিরে আসে। বউ কতবার বারণ করেছে, বয়স হচ্ছে, ওইসব কাজ ছেড়ে চাষবাসে মন দাও, যাতে ডোম হলেও চাষে তো লক্ষ্মী আসে। হস্ত যে এমনটা ভাবে না তা নয়, তবে পাড়া গাঁয়ের লোক এসে ধরলে সে না করতে পারে না। শোনা যাচ্ছে শহরের মতো তাদের গায়েও ইলেকট্রনিক চুল্লি বসাবে, কিন্তু যতদিন না হচ্ছে গ্রামের মানুষের মরা পড়াতে এই অষ্টডমই ভরসা। এই তো গেল সপ্তাহে অষ্ট স্বপ্ন দেখল তাদের পাশের বাড়ির ঘেন্টিটা জলে ডুবে গেছে। সকালেই বাচ্চাটা মেয়েটাকে দেখেছিল পুকুর পাড়ে খেলতে। অষ্ট কোলে তুলে ঘরের ভেতরে রাখতে গিয়ে বেশ রোগে দিয়েছিল খেন্তির মাকে। ওইটুকু মেয়েকে পুকুর পাড়ে ছেড়ে দিয়েছ, যদি জলে পড়ে যেত। স্বপ্নটা দেখে ঘুম ভাঙতেই অষ্ট নিজেকে সান্ত্বনা দেয়। সকালে মেয়েটাকে নিয়ে দুশ্চিন্তাটাই রাতের স্বপ্ন হয়ে ফিরেছে। ঠিক দুদিন পর পাশের পাড়ায় ক্যাবলার ঠাকুমার জলে ডুবে মরল। খবরটা শুনে অষ্ট ভয় পেয়েছিল। তারপর ভাবলো বর্ষা বদলের রাত, বুড়ি নিশ্চয়ই ঘুমের ঘোরে ঘর থেকে বেরিয়ে চোর তাড়াতে গিয়েছিল আর পা পিছলে পুকুরে। অত রাতে কেই বা টেনে তুলল? সকালে ভোলা বডি এসে উঠেছে। এর আগেও অষ্ট স্বপ্নে দেখেছিল তার বউটা উঠানোর মধ্যখানে সাদা চাদর মুড়িয়ে চিৎ হয়ে খাটিয়া শুয়ে ঠোঁটের পাশ দিয়ে কষ গড়িয়ে পড়ছে। ঘুম ভাঙতেই বউকে জড়িয়ে ধরেছিল অষ্ট। নিজেকে ছাড়িয়ে বউ বলেছিল, মরণ মাঝরাতে আদিক্ষাতা, বিছানায় শুয়েই তো নাক ডাকো। সারাদিন খেটে খুঁটে এই মাঝরাতে আমি অমন সোহাগ চাইনি। বাপু ঘুমাও তো। অষ্ট ঘুমিয়েছিল, তবে ভোররাতে বউয়ের মৃত্যুটা হঠাৎ তার স্বপ্নে এলো কেন? দিন 7 পর শ্মশানে একটা বডি এসেছিল, ঠিক যেমন সেদিন যে স্বপ্ন দেখেছিল তেমনি সাদা চাদরে মোড়া, ঠোঁটের পাশ দিয়ে কষ ঘুরিয়ে পড়ছে। অষ্ট মরার বাড়ির লোকেদের থেকে 2 বোতল বেশি চেয়ে নেয়, গলায় ঢেলে দেয়, বাস ভয় ফোরত। কাল রাতেও একটি স্বপ্ন দেখেছে অষ্টর ছেলেটা। 3 সপ্তাহ কেটে গিয়েছে, এখনো কোনো মরা পোড়াতে ডাক পায়নি অষ্ট। যাক, শেষ স্বপ্নটা তাহলে এমনি ছিল। অষ্ট স্বস্তির নিঃশ্বাস ফেলে আলো সিদ্ধান্ত 2খানা তেলে ভাজা শুকনো লঙ্কা লাল করে মেখে 1খানা বড় পেঁয়াজ আর 1 গামলা মুড়ি খেয়ে অষ্ট কোদাল নিয়ে মাঠে যায়। নদীর জল ঢুকতে শুরু করছে জমিতে। আল না বাঁধলে ধানের চারাগুলো নষ্ট হয়ে যাবে। পাশের জমিতে গোপাল
কুড়ো ঘুড়ি বসেছে। নদীর জলের সাথে অনেক ছোট মাছ জমিতে ঢুকে পড়ে তাদের ধরারই এই ব্যবস্থা। নিজের জমিতে আল কেটে অস্ত্র 4-5টা দেখে নেয়। আশেপাশে আপাতত কেউ নেই। খনি থেকে কয়েকটা মাছ নিয়ে নিজের লুঙ্গির গোছানো লুকিয়ে নিল, কেউ টের পাবে না। বইয়ের হাতে ওই যে কালো সর্ষে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে রগে চুনো মাছের ঝাল, আহ! অষ্ট খেয়ে লম্বা একটা ভাত ঘুম দিবে। ঘূর্ণির কাছে এসে দেখল মাছ নয়, একটা সাপ আটকে পড়েছে। জল ঢোরা। পালানোর চেষ্টা করছে বটে, পারছে না। এই সাপের কামড়ালেও ক্ষতি নেই, বিষ নেই একদম। জলে ঘুরে মাছ খেয়ে বেড়ায় এই সাপ। অষ্ট একটা লাঠি দিয়ে সাপটারে মাথা থেতলে দেয়। খনির জল লাল হয়ে ওঠে। ত্রাণহীন সাপটা মরা চোখ দুটো তার দিকে তাকিয়ে। বাড়ি ফেরাতেই বউ বলল, সাময়ীদের বাড়ি থেকে লোক এসেছিল, ওদের ছেলেটা গলায় দড়ি দিয়েছে, তোমাকে শ্মশানে যেতে বলল। অষ্টর বুকটা ধরাস করে ওঠে, আর অদৃশ্য হয়ে টিঙ্কুর মনটা এক তৃপ্তের আনন্দে হেসে ওঠে। তার মরার খবর অষ্টডোমকে ভয় পাইয়েছে। এবার খাট থেকে বডিটা চিতায় তোলার সময় মনটা হু করে উঠল। অষ্ট, আহ! কয় বয়স ছেলেটার? 22 কি 23-এর মধ্যেই মায়ের কোল ছাড়তে হলো। কি এমন কষ্ট মনে লুকিয়ে রেখেছিল বাপ? যে দড়িটা কি বেছে নিলি? পাটকাঠির আগুনের আঁচ পেয়ে ডানহাতটা নড়ে উঠল হঠাৎ। মাথাটাও চিতা থেকে বেরিয়ে এসেছে। অষ্ট চুলের মুড়ি ধরে তুলতে যেতে হিকুল সামনে গরম রক্ত ছড়িয়ে পড়ল অষ্টের মুখে। পোস্টমর্টমের পর মাথাটা ভালো করে সেলাই করেনি। হাসপাতালে ডোমেরা মানুষ মরে গেলে তার দাম বাড়ির লোকেদের কাছে অনেক হলেও আদতে সে তো নেহাইতেও একটা লাশ। আইনিভাবে অষ্ট সারা শরীর জ্বলছে। ছুটে গিয়ে শ্মশানের পুকুরে ঝাঁপ দেয়। চিতার কালো ধোঁয়ার মধ্যে মিশে থেকে টিকু দেখছে সব। সে বুঝতে পারছে আরও একটা চিতা জ্বলবে এই ভোক্তাপাড়ার শ্মশানে। আরেকটা মরদেহ একটা লাশ একটা জ্বলবে। পৈশাচিক আনন্দে টিঙ্কুর বুকটা ফুলে ওঠে। ওদিকে অষ্ট দেখল শুকনো মোটা নিম কাঠের চিতা কিছুতেই জ্বলে না। এক অতি প্রাকৃতিক ভয়ের দৃশ্য তৈরি হয়ে যাচ্ছে যেন। অষ্ট ভয় পাচ্ছে। আরও এক বোতল দেশি ঢালে গলায়। এবার মাথাটা চাঙ্গা হচ্ছে। চোখ বুঝে বিড়বিড় মন্ত্র আওড়ে জল পোড়া দেয় অষ্ট। চিতা জ্বললেও মরা উঠে বসে পড়ে। মোটা বাঁশ দিয়ে হাত পা ভেঙে অষ্টচিতার সাজায়। আবার একটা 23 বছরের ছোকরা পোড়াতে টানা 6 ঘন্টা সময় নিল। সবাই যে যার বাড়িতে ফিরে গেছে। অষ্ট বাড়ি ফিরেছে। ফিরে আবার বোতল খুলেছে। ঘষল। বছর মোড়া পোড়াচ্ছে সে। 16 বছর মরা পোড়াচ্ছে সে। এক বোতলে বেশি টানলেই তার দু চোখে জম ভর করে। আগুনের আঁচ পেয়ে লাশ বেঁকে যাওয়া, উঠে বসে পড়া, বাঁশির আঘাতে লাশের হাত পা ভেঙে চিতায় জ্বালিয়ে দেওয়া, এসব তো নতুন কিছু না। একটু আগেও যার প্রাণ ছিল এখন সে জ্বলছে। এমন বাস্তবতার অদ্ভুত কিছুটা ঘটাবে, এটাই তো অস্বাভাবিক। অষ্ট এগুলোতে
অভ্যস্ত, তবুও কেন বুকের বাপাসটায় ভয় উকি দিয়ে যাচ্ছে আজ। রাতে দেখা স্বপ্নটা মনে পড়ছে বারবার। কেউ যেন তার পাশে, কেউ যেন তার আশপাশে ঘুরছে। কে ঘুরছে? আর একটা দৃশ্য হঠাৎ মনে উকি দিল, থেতলানো মাথার একটা মরা চাউনি, কলেজিটা এরকম ধূপ করে ধুক ধুকপুক করছে কেন? বা গলাটা, গলাটা এখনো জ্বালা করছে, এখনো রক্ত লেগে রয়েছে, নাকি অষ্ট আবার পুকুরে ঝাঁপ দেয়? এই তো শীতল হচ্ছে তার মুখ, জ্বালা জুড়িয়ে যাচ্ছে। অষ্টের সাঁতারে জলের ওপারে উঠতে চাইল ঠিক সেই মাঠে, কিন্তু সেই মাঠে আটকে পড়া সাপটার মতো। কিন্তু কে যেন তার চুলের মুঠি ধরে টানছে অতলে। অষ্ট প্রাণপণে ওপারে ওঠার চেষ্টা করছে, পারছে না। অদৃশ্য টানে সে তলিয়ে যাচ্ছে জলের ভিতরে, চিৎকার করার চেষ্টা করে, কিন্তু জলের ভিতরে কেউ বা শুনবে তার আর্তনাদ। অষ্ট হঠাৎ টের পেল জলের মধ্যে কেমন যেন মরা পোড়ার গন্ধ, আর একটা বিভীষৎ মুখ, জীব বেরিয়ে রয়েছে। চিতার আগুনে আঁচ পেয়ে গেলে, চিতার আগুনে আঁচ পেয়ে গলে গলে পড়ছে রক্ত মাংস। পৈশাচিক পৈশাচিক হাসছে। সাময়দের ছেলেটা কি নাম করে যেন ওর বাড়ির লোক মরা কান্না কাঁদছিল, টিঙ্কু।